ওকে, রেকর্ডিং মনে হয় স্টার্ট হয়েছে। আমরা ক্লাসে যাইতে পারি, শুরু করি। আচ্ছা, আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস ইলেকট্রনিক্সের। তো ইলেকট্রনিক্স নিয়ে আলাপ করতে গেলে আমার আসলে কি কি বিষয় আসে, ইলেকট্রনিক্স জিনিসটা কি সেটা একটা কথা। তো ইলেকট্রনিক্স জিনিসটা হলো যেখানে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়। মূলত সেমিকন্ডাক্টরের প্রপার্টি, সেমিকন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হইতেছে, এইসব নিয়ে যে টপিকের মধ্যে আলোচনা করা হয় সেটা হলো ইলেকট্রনিক্স। ওকে, আচ্ছা, এটা সোজা বাংলা কথা। এখন সেমিকন্ডাক্টর জিনিসটা কি? সেমিকন্ডাক্টর বাংলায় বলা হচ্ছে অর্ধপরিবাহী। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে পড়তেছি এখানে কি শুধু বাংলায় বলে অর্ধপরিবাহী এটা বললে কি চলবে নাকি? এটা বললে তো চলবে না, আমাদেরকে একটা আলাপে আসতে হবে আসলে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে পদার্থবিজ্ঞানের ভাষা বা যাই বলি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা, সেই হিসাবে আসলে কি সেমিকন্ডাক্টর জিনিসটা কি, আমি কীভাবে বুঝবো এটা সেমিকন্ডাক্টর বা কী জিনিস আসলে এটা? সেটা হচ্ছে যে ইলেকট্রন থিওরি অনুযায়ী যেসব পদার্থের শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে সেটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। এখন এটা তো শুধু মুখে বলতেছি, আমি বোঝার সুবিধার্থে আমি যদি বলি, আমরা তো জানি সিলিকন নামে একটা মৌল সম্পর্কে আমাদের নিশ্চয় আইডিয়া আছে। এটার পারমাণবিক সংখ্যা কত? সম্ভবত 14, তাই না? এটা তো হওয়ার কথা। আচ্ছা, তো এটার ইলেকট্রন বিন্যাস যদি করি আমি, তাহলে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, তাই তো? কত হইল? 12। তাহলে 3p2। টোটাল কয়টা হলো? এখানে 2টা, এখানে 8টা, এখানে 4টা, মোট হচ্ছে 14টা। বোঝা গেল? তো এখানে এই যে 3s2 এবং 3p2, এখানে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। এই 3 তার মানে কি এটা শেষ শক্তি স্তর না? এটা যদি আমরা ওই শক্তি স্তর অনুসারে আমরা একটু ডায়াগ্রাম ড্র করি তাহলে মানে আরও একটু সহজ হয়। আমি মনে করো এখানে সিলিকন নিলাম। আচ্ছা, সিলিকনের শক্তি স্তর তাহলে কয়টা হবে? আমি এখানে বিন্যাস থেকে দেখছি, একটা, একটা, 2টা, 3টা, তাই তো? আচ্ছা, সেই যে 9-10 আমরা ছোটোবেলায় ইলেকট্রন বিন্যাস শিখছিলাম সেটা। হ্যাঁ, এখানে কি সিস্টেম হবে? এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, এই যে 1s2 আমি পূর্ণ করলাম, ঠিক আছে? এরপরে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন। ইলেকট্রনগুলো কি জোড়ায় জোড়ায় অবস্থান করে? সেই ছোটোবেলার ইলেকট্রন বিন্যাসের কথা একটু একটু মনে পড়তেছে নিশ্চয়ই, সেটাই দেখাইতেছে, আর কিছু না। আচ্ছা, আবার দেখো তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? 4টা আছে। তাইলে 1, 2, 3, 4, তাই তো? আচ্ছা, তো এইখানে দেখো তো যে এই যে লাস্ট, এই যে শেষ শক্তি স্তরে এখানে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। তো যদি কোনো মৌলের শেষ শক্তি স্তরের মানে ইলেকট্রন বিন্যাস করলে তার শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন পাওয়া যায়, তাহলে সেটা হবে সেমিকন্ডাক্টর। ঠিক আছে? তো সেটা কি হবে? সেমিকন্ডাক্টর। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। ওকে, এখন দেখো এটা আর কি কি হইতে পারে। যেমন ধরো জার্মেনিয়াম হতে পারে। জার্মেনিয়াম সম্ভবত 32 না 32 এই ইলেকট্রন বিন্যাস করে দেখবা। আচ্ছা, এরপরে হতে পারে আরেকটা কি আছে আমাদের, একদম আমরা যেগুলো মুখস্থ থাকে আমাদের, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কার্বনের কয়টা? 6টা। এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে হতে পারে সেলেনিয়াম। তো এইগুলো হচ্ছে আমার মোটামুটি সেমিকন্ডাক্টর। আমাদের মোটামুটি সিলিকন, জার্মেনিয়াম, কার্বন এইগুলো জানলেই চলে। হ্যাঁ, কাজ চলে যাবে আমাদের। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। তো এইগুলো কেন সেমিকন্ডাক্টর? কারণ তার ব্যালেন্স শেল। ব্যালেন্স শেল মানে শেষ শক্তি স্তর আর কি। এই দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। জার্মেনিয়ামে দেখবা শেষ শক্তি স্তরে 4টা থাকবে, কার্বনেও দেখবা শেষ শক্তি স্তরে 4টা থাকবে। তো যে দেখবা যেইটা মানে যেই মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন পাবে সেটাই হচ্ছে সেমিকন্ডাক্টর। ওকে, আচ্ছা, তাহলে এখন সেমিকন্ডাক্টরের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যে স্বাভাবিক অবস্থায় কোনো ইলেকট্রন মুক্ত থাকে না,
মানে ফ্রি ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় থাকে না। এর উপর যখন তুমি টেম্পারেচার দাও, স্বাভাবিক বলতে মনে করো রুম টেম্পারেচার দিও 0 ডিগ্রি কেলভিন, এটা কি সরি পরম শূন্য তাপমাত্রা, রুম টেম্পারেচার না, ভুল বলতেছি। এই 0 ডিগ্রি কেলভিনটা কি তোমার রুম দুঃখিত, 0 ডিগ্রি কেলভিন হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। তো পরম শূন্য তাপমাত্রা বা -273 ডিগ্রি সেলসিয়াস, একই তো কথা নাকি? আচ্ছা, তো এই টেম্পারেচারে যদি তুমি একটা ইলেকট্রনকে একটা সেমিকন্ডাক্টরকে দেখো, তাহলে এর কোনো ফ্রি ইলেকট্রন পাবা না, ঠিক আছে। আর কি পাবা না, এর কোনো এই অবস্থায় কি হবে না, নো ফ্রি ইলেকট্রন। আচ্ছা, আর কি, আর হইল আর কিছু বৈশিষ্ট্য বলি, যেমন ধরো আর কি হইতে পারে, কত কিছু তো হইতে পারে। ব্যালেন্স ব্যান্ডে অবস্থান করে, সব ইলেকট্রন কোথায় অবস্থান করে, ভ্যালেন্স ব্যান্ডে, এই অবস্থা, হ্যাঁ। আচ্ছা, আর কি হইতে পারে, আর আল্লাপে আসতে পারে হইল এটা একদম পরম শূন্য তাপমাত্রায় এর আসলে যেহেতু কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাহলে এটা কাইন্ড অফ ইনসুলেটরের মতো আচরণ করে। কখন এই সেমিকন্ডাক্টরটা কখন ইনসুলেটরের মতো আচরণ করে, যখন হচ্ছে আচরণ করে কখন, পরম শূন্য তাপমাত্রায় 0 ডিগ্রি কেলভিনে বা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এইটুকু গেল আমাদের আলাপ। এগুলো হচ্ছে তোমরা একটু তোমাদের বই যা আছে একটু থিওরিটা দেখবা, হ্যাঁ, যে সেমিকন্ডাক্টর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছে, আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিলাম। আচ্ছা, এখন দেখো ভ্যালেন্স ইলেকট্রনটা কী জিনিস তোমাকে যদি বলে, কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন। তো এখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, সিলিকনের এই 4টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, আচ্ছা আচ্ছা, এখন চলো আমরা একটু এখন যদি তোমাকে বলে ফ্রি ইলেকট্রন কী জিনিস, এই সর্বশেষ শক্তিস্তরে যে ইলেকট্রনগুলো, এটা কি নিউক্লিয়াস থেকে দূরে নাই, দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে দূরে কিনা। তো স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে, এত সর্বশেষ শক্তিস্তরের সাথে একটা ডিস্টেন্স আছে কিনা। তো এখানে স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা মানে কম আকর্ষণ অনুভব করবে। তো এই ইলেকট্রনগুলো সাধারণত টেম্পারেচার বিভিন্ন প্রভাবের কারণে সে হচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারে। যেমন 0 ডিগ্রি কেলভিনে এটা ইনসুলেটরের মতো আচরণ করতেছিল, এই 0 ডিগ্রি কেলভিনে এটা কী করতেছিল, ইনসুলেটরের মতো আচরণ করতেছিল। কিন্তু যখন এটা রুম টেম্পারেচারে নিয়ে নেবে, মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা কী হবে, একটা রুম টেম্পারেচার, স্বাভাবিক তোমার রুমে যে টেম্পারেচার থাকে নর্মালি তো এরকমই থাকে, খুব বেশি গরম না পড়লে, তাই তো এটাকে আদর্শ ধরা হয় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারে নিয়ে আসলে এই সেমিকন্ডাক্টরগুলো কী হয়ে যাবে, মানে এই যে শেষ শক্তিস্তরের ইলেকট্রনগুলো সে ফ্রি ইলেকট্রনের মতো, তখন সে ফ্রি হয়ে যাবে, কারেন্ট ফ্লো করবে। ইলেকট্রন যখন মুভ হবে তখনই তো কারেন্ট ফ্লো হবে, তাই না? আচ্ছা, তো তখন এটাকে বলবো আমি ফ্রি ইলেকট্রন। আচ্ছা, এরপরে আরেকটা কথা আসবে, সেটা হচ্ছে হোল জিনিসটা কি। এই হোল জিনিসটা আমার মনে হয় কোথায় বলবো, এখানেই বলবো। আমি একটু দেখাই, সেমিকন্ডাক্টর ক্রিস্টাল গঠন করে আমি ওখানে হোলের আলোটা করে ফেলি একবারে, সেটা মনে হয় ভালো হয়। আমি একটু দেখাই, চলো দেখি। আমরা মনে করো আমি একটা সেমিকন্ডাক্টর ক্রিস্টাল গঠন করব। আচ্ছা, সেটা কেমন হবে? আচ্ছা, ক্রিস্টাল গঠন করার আগে আমি আরেকটু আলাপ করে নিই, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর কী টাইপের হইতে পারে। সেমিকন্ডাক্টরের একটা টাইপ হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, হ্যাঁ, আর হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, আমরা যে কিছুক্ষণ আগে দেখে আসলাম ওই যে সিলিকন, এটা যে 0 ডিগ্রি কেলভিনে, 0 ডিগ্রি কেলভিন বা 273 ডিগ্রি -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা ইনসুলেটরের মতো আচরণ করে, তাই না? অথবা আমার রুম টেম্পারেচারে নিয়ে আসলে সে কী হয়, তার যে ফ্রি ইলেকট্রনগুলো ফ্রি করে দিতে পারে সে। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে একটা পিওর সিলিকন, আর কিছু নাই এর মধ্যে। তো এখানে যে ফ্রি ইলেকট্রনটা হবে সেটা সংখ্যায় খুবই অল্প হবে, ঠিক আছে, খুব যে বেশি হবে তা না। তো আমি সেমিকন্ডাক্টরটা ইলেকট্রনিক্স সিস্টেমে কেন ইউজ করি, আমরা ইলেকট্রনিক্সে কেন সেমিকন্ডাক্টর ইউজ করি, সেটা হচ্ছে নর্মাল যে কন্ডাক্টর এই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি তার ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে,
সেটা কনস্ট্যান্ট, মনে করে কপার ইউজ করছি, এটা তো একটা কন্ডাক্টর, তাহলে তামার তার যেটা ইউজ করছি তার একটা নির্দিষ্ট কন্ডাক্টিভিটি আছে, এটাকে কম বেশি করার সুযোগ নাই। আচ্ছা, এরপরে অন্যান্য কপার যেমন গোল্ড একটা ভালো কন্ডাক্টর, আচ্ছা অ্যালুমিনিয়াম একটা কন্ডাক্টর, তাই না? তো এই কন্ডাক্টরগুলো কী হইতেছে, একটা মানে সে একটা কনস্ট্যান্ট কারেন্ট ম্যাক্সিমাম একটা, সে হচ্ছে কী বলে, সে একটা পাত তৈরি করে দেয়, তার ভিতরে যাওয়া আসা করতে পারে। কিন্তু সেমিকন্ডাক্টর ব্যবহার একটা সুবিধা আছে। সেমিকন্ডাক্টর ব্যবহার করলে আমরা কি করতে পারি, সেমিকন্ডাক্টরকে মানে সেমিকন্ডাক্টর ইউজ করে আমরা কারেন্টের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। মানে সেমিকন্ডাক্টরকে ক্ষেত্র বিশেষে এমনভাবে ইউজ করা যায় যে সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টরের চাইতে আর অনেক গুণ বেশি কারেন্ট ফ্লো করতে পারে। কি করতে পারে, কন্ডাক্টরের চাইতে চাইতে অনেক বেশি কারেন্ট ফ্লো করতে পারে। এখন কথা হলো কখন করতে পারে, যখন আমার এই যে পিওর যে সিলিকন ছিল, এটা তো শুধুমাত্র সিলিকন ছিল, এর সাথে ডোপিং করা হয়। এর সাথে কি করা হয়, ডোপিং করা হয়। ডোপিং করা মানে হচ্ছে ভেজাল মেশানো। কি ডোপিং করা মানে হচ্ছে ভেজাল মেশানো। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো সিলিকনের সাথে যদি আমি কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল যুক্ত করে দিতে পারি, মনে করো সিলিকনের যোজনী কত 4, শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন। এখন এর সাথে যদি আমি কোনোভাবে শেষ শক্তি স্তরে 5 ইলেকট্রন এরকম একটা কি বলে একটা মৌলকে আমরা মানে ভেজাল হিসেবে যুক্ত করে দিতে পারি, তখন এর কন্ডাক্টিভিটি বাইরে যাবে। তখন এর কন্ডাক্টিভিটি বা তার পরিবাহিতা বেড়ে যাবে। তখন তার পরিবাহিতা বেড়ে যাবে। ওকে, আচ্ছা, আবার যদি আমি এর সাথে ত্রিযোজী মৌল যুক্ত করি, হ্যাঁ 3 যোজী মৌল যুক্ত করি, মানে শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে এরকম মৌল যুক্ত করি, তখনও কি তার কন্ডাক্টিভিটি বাইরে যাবে। তাহলে এই যে 3 যোজী মৌল যুক্ত করলাম বা 5 যোজী মৌল যুক্ত করলাম, এই যে যুক্ত করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ডোপিং করা বা ভেজাল মেশানো। ভেজাল মিশাই কেন, তার কন্ডাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য। তো কী পরিমাণ বাড়াইতে পারবো, আমি কি পরিমাণ কন্ডাক্টিভিটি চাই সেই পরিমাণ আমি বাড়াইতে পারবো। তাহলে কন্ডাক্টিভিটি বাড়বে কমবে কিভাবে, আমি যত বেশি ডোপিং করব তত বেশি কন্ডাক্টিভিটি বাড়বে। তাহলে আমি আমার প্রয়োজন অনুযায়ী সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আমি কন্ট্রোল করতে পারতেছি ডোপিংয়ের মাধ্যমে। তো এই জন্য ইলেকট্রনিক সিস্টেমে দেখবা সব মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জে কাজ করি আমরা, মিলিঅ্যাম্পিয়ার মিলিভোল্ট রেঞ্জে কাজ করি। তো এই রেঞ্জে যখন কাজ করব তখন স্বাভাবিকভাবেই আমার কন্ডাক্টিভিটিটা ভালো হইতে হবে। তো এই জন্য আমরা এখানে ওই কন্ডাক্টরের ইনস্টিড অফ কন্ডাক্টরের পরিবর্তে আমি এখানে সেমিকন্ডাক্টর ইউজ করি, কারণ এর কন্ডাক্টিভিটি ভেজাল মেশানোর পরে কি হয়ে যায়, কন্ডাক্টরের চাইতে কয়েক গুণ বেশি বাইরে যায়। আমি মনে হয় মোটামুটি ব্রিফ করতে পারছি আসলে, হ্যাঁ জাস্ট একটু খসড়া আলোচনা, আর কিছু না। হ্যাঁ আচ্ছা, তাইলে এখন আমি এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। প্রথমত হলো সেমিকন্ডাক্টরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সেমিকন্ডাক্টরে আমরা ভাগ করতে পারি 2 ভাবে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটাকে বলবো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আরেকটাকে বলবো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমি কি বুঝাতে পারছি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনটা, যেটা হলো কোনো ভেজাল টেজাল মেশানো নাই, কোনো ভেজাল টেজাল মেশানো নাই। যেমন আমি বললাম সিলিকন, জার্মেনিয়াম, মানে শুধুই 4 যোজী মৌল, শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, এগুলোকে বলবো ইন্ট্রিনসিক বা একদম খাঁটি সেমিকন্ডাক্টর। ওকে, আচ্ছা, একটা হচ্ছে এক্সট্রিনসিক বা ভেজালযুক্ত। হ্যাঁ, তো এই ভেজালযুক্ত ইলেকট্রন আবার 2 রকম হতে পারে। একটা হচ্ছে পি টাইপ, আরেকটা হতে পারে
এন টাইপ। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা গঠন করব এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেটা হচ্ছে একটা পি টাইপ এবং একটা এন টাইপ। কীভাবে হয় সেই জিনিসটা আমরা কীভাবে ফর্ম করে সেই জিনিসটা আমি ব্যাখ্যা করব। চলো প্রথমে আমরা পি টাইপটা নিয়ে একটু আলোচনা করি। একটু পি টাইপ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, মনে করো আমার কাছে সিলিকন আছে। আচ্ছা, তো এই সিলিকনের কি হয়? শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 4টে ইলেকট্রন। আচ্ছা, তো এই সিলিকনের সাথে আমি একটা ট্রাইভ্যালেন্ট কি করব, আমরা একটা ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল যুক্ত করব। এটার মানে কি? ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে বাংলায় বলে ত্রিযোজী, ত্রিযোজী মৌল বা ত্রিযোজী পদার্থ বা ম্যাটেরিয়াল যাই বলি। তো কি করব, আমি একটা ত্রিযোজী মৌল যুক্ত করব, তখন এটা কি হয়ে যাবে? একটা ভেজালযুক্ত সেমিকন্ডাক্টর হবে এবং তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যাবে। কি হয়ে যাবে? পি টাইপ। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করব কিভাবে? আমাকে সংক্ষেপে যদি বলতে বলে কি বলবো? যে যখন একটা সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল বা ইমপিউরিটি হিসাবে, সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল বা ইমপিউরিটি হিসাবে ট্রাইভ্যালেন্ট মৌল যুক্ত করা হয়, তখন আমি তাকে বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল কি কি হতে পারে? একটা হতে পারে অ্যালুমিনিয়াম, এটা ত্রিযোজী মৌল। ইন্ডিয়াম আছে, এরপর কি আছে? গ্যালিয়াম আছে। এগুলো কি আমার তিনযোজী মৌল। এর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 3টা করে ইলেকট্রন থাকে। এই জন্য এটার নাম কি? ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন, সরি ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, তাইলে আমি এখন কি করতেছি? সিলিকনের 4টে ইলেকট্রন আছে, আমি এর চারপাশে কিছু অ্যালুমিনিয়াম যুক্ত করলাম। এর চারপাশে আমি কিছু অ্যালুমিনিয়াম যুক্ত করে একটা প্যাটার্ন গঠন করলাম, যেটাকে বলতেছি আমরা, যেটাকে কি বলতেছি আমরা? ক্রিস্টাল, সেমিকন্ডাক্টর ক্রিস্টাল গঠন করতেছি। তো এখানে দেখো অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন? অ্যালুমিনিয়ামের তো হইলো, আচ্ছা আমি একটু এখানে ভুলভাবে ড্র করছি, ড্রটা এইভাবে হবে না, আমি আলাপের ধান্দা ড্র করে ফেলছি, একটু ভুল ড্র করছি। হ্যাঁ, এভাবে ড্র করা যাবে না। কেন্দ্রীয় মৌল হিসাবে এখানে অ্যালুমিনিয়ামকে রাখতে হবে। ট্রাইভ্যালেন্ট ইলেকট্রনটাকে কি আমরা কেন্দ্রীয় মৌল হিসেবে রাখবো। আচ্ছা, তাহলে এখন দেখো এর শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। আরেকটা কি আছে? আমি একটা অন্য রং দিয়ে দেখাই, একটা খালি আছে। ঠিক আছে, এই গোল্লা মানে আমি এখানে খালি রাখছি, আর ভরাট মানে এখানে ইলেকট্রন আছে। ওকে, এই সবুজ রংটাকে আবার মনে করো না যে এটা ইলেকট্রন। আচ্ছা, তো এর চারপাশে কি করতেছি? আমি সিলিকন রাখতেছি। মনে করো আমি, ঠিক আছে, আমি সিলিকন রাখি। দেখো তো এই যে বন্ধন, সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড গঠন করছে কিনা? তোমরা কেমিস্ট্রিতে কোভ্যালেন্ট বন্ড পড়ছো তো নিশ্চয়ই। সমযোজী বন্ধন গঠন করছে, বা কোভ্যালেন্ট বন্ড। আমি কেমিস্ট্রি তো আসলে পড়াবো না, বা কেমিস্ট্রির আমি এক্সপার্টও না। আমি জাস্ট যতটুকু দরকার আমাদের এই ইলেকট্রনিক্স শুরু করার জন্য সেমিকন্ডাক্টর সম্পর্কে জাস্ট একটা মিনিমাম আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি সহজ ভাষায়। হ্যাঁ, এটাকে আরও বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, তো অত জটিল ব্যাখ্যা, কমপ্লেক্স ব্যাখ্যায় আমরা যাব না, আমরা সহজ ভাষায় জাস্ট মূল জিনিসটা বোঝার চেষ্টা করবো, মূল মেসেজটা নেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তো এই যে এইদিকে সিলিকন আরেকটা তো আছে। হ্যাঁ, আরেকটা আমি নিলাম, নেওয়ার পরে এখানে কি আসলে বন্ধন গঠন করা সম্ভব হইতেছে? এখানে একটা গ্যাপ তৈরি হইতেছে, তাই না? তো এই যে গ্যাপটা তৈরি হইতেছে, একটা বন্ধন গঠন করতে যায় দেখতেছি এখানে একটা গ্যাপ আছে, এখানে আসলে আরেকটা ইলেকট্রন নাই। ইলেকট্রন বন্ধন, কোভ্যালেন্ট বন্ডে কী হয়? জোড়ায় জোড়ায় ইলেকট্রন কী বলে, কোভ্যালেন্ট বন্ড গঠন করে। তো এখানে প্রত্যেক জায়গায় জোড়া হইতেছে, প্রত্যেক জায়গায় কী হইতেছে? জোড়া হইতেছে, কিন্তু এখানে কি জোড়া হইতেছে? পসিবল না, জোড়া হচ্ছে না। তো এখানে কী হইতেছে? একটা শূন্য জায়গার, শূন্য স্থান বা হোল তৈরি হইতেছে, এটাকে কী বলি আমরা? শূন্য স্থান বা হোল তৈরি হইতেছে। তো এই হোলটা আবার পজিটিভ চার্জযুক্ত, এই হোলটা কি পজিটিভ চার্জ বহন করে। এখন খেয়াল করো, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল প্যাটার্ন দেখাইছি, এরকম অসংখ্য কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে কি হয়? একটা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, লক্ষ লক্ষ
এরকম বন্ডের মাধ্যমে, এরকম একটা স্ট্রাকচারের মাধ্যমে, এরকম একটা ক্রিস্টালের মাধ্যমে লক্ষ লক্ষ এরকম বন্ধন থাকে না, এরকম স্ট্রাকচার মানে এরকম একটা বেসিক স্ট্রাকচার কি লক্ষ লক্ষ থাকে কি না? তো যদি লক্ষ লক্ষ থাকে তাহলে লক্ষ লক্ষ হোল তৈরি হবে কি না? এই লক্ষ লক্ষ হোল, মিলিয়ন মিলিয়ন যে তোমার হোল তৈরি হইলো, এই হোলগুলো কী চার্জ বহন করতেছে? পজিটিভ চার্জ বহন করতেছে। এখানে ঘটনাটা কী করবে, যখন তুমি এই সিস্টেমটাকে, এই যে ভেজালযুক্ত ক্রিস্টালটাকে তুমি যখন রুম টেম্পারেচারে নিয়ে আসবা, তখন কি ইলেকট্রন মুভ করা শুরু করবে। তো অন্য একটা জায়গা থেকে একটা ফ্রি ইলেকট্রন এই বরাবর আইসা এই হোলটাকে পূরণ করার চেষ্টা করবে, এই হোলটাকে ফিল আপ করার চেষ্টা করবে। তখন এই জায়গায় কি হবে, এই যে ইলেকট্রনটা এই জায়গা থেকে আসলো, এখানেও কি একটা হোল তৈরি হবে। আবার এটাকে পূরণ করার জন্য আরেকটা ইলেকট্রন কোনো এক জায়গা থেকে আসবে, তখন এখানেও কি হবে, একটা হোল তৈরি হবে। তাহলে দেখো তো আলটিমেটলি ইলেকট্রন ফ্লো হচ্ছে এই বরাবর, এবং হোলটা কোন বরাবর ফ্লো হইতেছে, একবার এই বরাবর ছিল, এরপরে এখানে আসছে, এরপরে এখানে আসছে। এটা কি হোলের ফ্লো হচ্ছে কিনা, মানে দেখতে একটা এরকম মনে হবে কিনা যেখানে একটা হোলের ফ্লো হইতেছে। তো এটাকেই বলবো আমি পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে হোল ফ্লো হওয়ার কারণে আমার কারেন্ট ফ্লো হয়, এই জন্য এটাকে কী বলবো আমরা। আর হোল যেহেতু পজিটিভ চার্জযুক্ত, এই জন্য এটার নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আমি কি বুঝাতে পারছি পি টাইপ সেমিকন্ডাক্টর কী জিনিস? তো আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি, এখানে দেখবা হোলের পরিমাণটাই বেশি এবং ফ্রি ইলেকট্রনের পরিমাণ কি কম। আমি কি বুঝাতে পারছি? তো যেহেতু এখানে হোলের আধিক্য, এই জন্য মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে হচ্ছে হোল। মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে? হোল, যেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। আর এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হবে? মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে এখানে ইলেকট্রন, কারণ এখানে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের সংখ্যা কম, হোলের আধিক্য বেশি। এখানে মাইনরিটি চার্জ সেটা কি ইলেকট্রন, তাই না, নেগেটিভ চার্জযুক্ত। তাইলে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, তোমাকে যদি বলা হয় একটা পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি, তো সেটা বলবা তুমি পজিটিভ চার্জযুক্ত হোল। আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি, নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। এটা হচ্ছে মেজরিটি, আমি বলবো মেজর, এটা বলবো মাইনর। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার কী জিনিস, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কী জিনিস, আই হোপ আমি বোঝাতে পারছি। পি টাইপ সেমিকন্ডাক্টর কী জিনিস, কীভাবে গঠন হয়, সেটা আমি বোঝাতে পারছি, আই হোপ। চলো এখন আমি এন টাইপ সেমিকন্ডাক্টরে চলে যাই। এখন দেখো আমি বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠন হয়। চলো দেখি আমরা আলাপ করি এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠন হয়। সেটা হচ্ছে আমার এর আগে কী করছিলাম, যে সেমিকন্ডাক্টর প্লাস ট্রাইভ্যালেন্ট ছিল, তাই না? ট্রাইভ্যালেন্ট, তখন কি হয়েছে, এটা পি টাইপ হয়েছে। আচ্ছা, এখন আমি কি বলতেছি এন টাইপ। তো এন টাইপে হবে হচ্ছে সেমিকন্ডাক্টর প্লাস হচ্ছে পেন্টাভ্যালেন্ট, বা পঞ্চযোজী। যখন আমি ভেজাল হিসাবে এখানে পঞ্চযোজী মৌল যুক্ত করব, তখন এটা কি হয়ে যাবে, এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, তাহলে তুমি একটু গেস করো, এই পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি কী ছিল, হোল ছিল। তো এখানে এন টাইপে মেজরিটি কী হবে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন হবে, কারণ এটা নেগেটিভ চার্জযুক্ত, তাই না? তাহলে এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কী ছিল, ইলেকট্রন, এটা নেগেটিভ পি টাইপে। এন টাইপে কী হবে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হোল, এটা হবে পজিটিভ চার্জযুক্ত। আচ্ছা, এটা কীভাবে হয় সেটা আমি একটু এখন ব্যাখ্যা করি। আমি একটু মার্ক করে দিই, এটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে মেজর। ওকে, চলো তাহলে একটা ক্রিস্টাল গঠন করি, ক্রিস্টালের একটা স্ট্রাকচার দেখাই, সেখান থেকে আমরা একটু গেস করতে পারবো, আই হোপ। চলো আমি দেখি, মনে করো আমার একটা পঞ্চযোজী মৌল আমি নিলাম, ধরো সেটা আর্সেনিক, ঠিক আছে? ওকে, তাহলে এখন এটার
5টা। শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? নিশ্চয়ই 5টা থাকবে, তাই না? তাহলে এখন এখানে কি হবে দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আরেকটা আমি নিলাম এইখানে মনে করো। আচ্ছা, চারপাশে কি থাকবে? সিলিকন বা জার্মেনিয়াম, তুমি যাই দাও। আমি আমি একটা সেমিকন্ডাক্টর লাগাই দিলাম চারপাশে। এদের শেষ শক্তি স্তরে কি আছে? 4টা করে ইলেকট্রন আছে, রাইট? খেয়াল করছো? 4টা করে ইলেকট্রন। তাহলে এখন দেখো আর্সেনিকে কয়টা? আর্সেনিকের তো হইল 5টা। দেখো 4টা ইলেকট্রন, 4টা সিলিকন, চারপাশে 4টা সিলিকনের সাথে 4টা কোভ্যালেন্ট বন্ড গঠন করছে বা সমযোজী বন্ধন গঠন করছে। বাকি একটা কি? ফ্রি ইলেকট্রন আছে কি না? ফ্রি ইলেকট্রন আছে? ফ্রি ইলেকট্রন কিন্তু আছে। তাহলে এই ফ্রি ইলেকট্রনটা এরকম অসংখ্য বন্ধন গঠন করবে কিনা, অসংখ্য এরকম স্ট্রাকচার থাকবে কিনা? এই চারপাশে এরকম আরও স্ট্রাকচার থাকবে না? এই পাশে, এই পাশে, সব তো আর দেখানো সম্ভব না, আমি জাস্ট একটা দিয়ে এক্সাম্পল দিতেছি। এরকম আরও হবে কিনা? আরও আর্সেনিক থাকবে, আরও সিলিকন থাকবে, এরকম অসংখ্য বন্ধন গঠন হবে, এরকম অসংখ্য ফ্রি ইলেকট্রন তুমি পাবা। তো এই ফ্রি ইলেকট্রন তো নেগেটিভ চার্জযুক্ত। তো ফ্রি ইলেকট্রনগুলো কী করবে? মুভ করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, বিভিন্ন জায়গায় মুভ করবে। এই মুভ করার কারণে কি হবে? এখানে কারেন্ট ফ্লো হবে। তার মানে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? ইলেকট্রন। আচ্ছা, আর মাইনর কিছু হোল থাকতে পারে, মাইনর কিছু হোল থাকতে পারে, সেটা খুবই অল্প পরিমাণ, সেটা পজিটিভ চার্জযুক্ত। তাহলে এখানে মূলত কার কারণে কারেন্ট ফ্লো হইতেছে? ইলেকট্রনের ফ্লোয়ের কারণে। তো যেহেতু ইলেকট্রনের ফ্লোয়ের কারণে এখানে কারেন্ট ফ্লো হয়, সেজন্য এটা কি? এন টাইপ সেমিকন্ডাক্টর। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখন আমি যদি একটু সামারি করি, পি টাইপ সেমিকন্ডাক্টরে কী হয়? সামারিটা প্রথমেই লিখছি আমি। পি টাইপ সেমিকন্ডাক্টরে কী হয়? সেমিকন্ডাক্টরের সাথে ট্রাইভ্যালেন্ট একটা ম্যাটেরিয়াল যুক্ত করি, তখন সেটা পি টাইপ হয়ে যায়। সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা পেন্টাভ্যালেন্ট বা পঞ্চযোজী মৌল যুক্ত করব, তখন এটা কী হয়ে যাবে? এন টাইপ সেমিকন্ডাক্টর, যেটা মাত্র আমি দেখাইলাম। এখানে ইলেকট্রনের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ হচ্ছে হোল। আর পি টাইপের ঠিক তার উল্টা আমি একটু আগে আলোচনা করছি। তাহলে কি আমি এখন বুঝাতে পারছি পি টাইপ সেমিকন্ডাক্টর কী জিনিস, এন টাইপ সেমিকন্ডাক্টর কী জিনিস? আমি মনে হয় বুঝাতে পারছি। মেজরিটি চার্জ ক্যারিয়ার কী জিনিস, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কী জিনিস, সেটাও আমি মোটামুটি বোঝাতে পারছি। এখন আসো আমি তোমাকে দেখাই, কি দেখাবো? পিএন জাংশন। পিএন জাংশন ডায়োড, আমি এটা একটু আলোচনা করি। আমরা এখন আলোচনা করব পিএন জাংশন ডায়োড। ওকে, তো পিএন জাংশন ডায়োডটা কী জিনিস আমি যদি সংক্ষেপে বলি, আমরা এতক্ষণ ধরে কি পাইছি? প্রথমে পাইছি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা মনে করো আমি পাইছি পি টাইপ সেমিকন্ডাক্টর। ভেজাল মেশানোর উপরে, তাই তো? তাহলে এখন এই পি টাইপ এবং এন টাইপ দুইটাকে যদি আমি যুক্ত করে দিই, দুইটাকে যদি আমি কোনোভাবে যুক্ত করে দিতে পারি, জোড়া লাগাই দিতে পারি, পি টাইপ এন টাইপ দুটাকে জোড়া লাগাইলাম। হ্যাঁ, তো জোড়া লাগাইলে, জোড়া লাগানোর পরে যে অবস্থাটা আসবে দেখতে কেমন হবে? মনে করি এরকম একটা অবস্থা আসবে। এইদিকে মনে করো আমি পি টাইপ নিলাম, এইদিকে এন টাইপ নিলাম। তখন দেখো এই পি টাইপ এবং এন টাইপ দুইটা মিলে এখানে জোড়া হয়েছে না, এখানে একটা জাংশন তৈরি হয়েছে কিনা, সংযোগস্থল তৈরি হয়েছে কিনা, তখন এটাকে আমরা বলবো আমরা পিএন জাংশন ডায়োড। কী বলবো আমরা? পিএন জাংশন ডায়োড। তবে এখানে একটু আলাপ আছে, একটু ডিটেইল বলি। এটা তো সংক্ষেপে বললাম পিএন জাংশন ডায়োড কীভাবে গঠন করবো। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর হাতে নিব, একটা এন টাইপ নেব, হাতে তো আর নেবো না, ল্যাবে করবো আমরা। আচ্ছা, তো পি টাইপ আর এন টাইপ দুইটা কী করবো? যুক্ত করব। যুক্ত করলে কী হয়ে যাবে? একটা ডায়োড গঠন হবে, সেটার নাম কী হবে? পিএন জাংশন ডায়োড। তো এটাকে আবার তুমি কী করতে পারো? সিম্বলিক্যালি দেখাইতে পারো। কীভাবে সিম্বল দেখাবা? হচ্ছে এরকম,
এটা হচ্ছে ডায়োডের অ্যানোড এবং এটাকে বলবো আমরা ক্যাথোড। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটাকে বলবো নেগেটিভ প্রান্ত। ওকে, এটা হচ্ছে সিম্বল কীভাবে গঠন হয়। এখন এর ভিতরে কিছু ঘটনা ঘটে, সেটা একটু আলোচনা করি, ঠিক আছে? চলো, এখন দেখো আমি যে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে না, এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে? তুমি খেয়াল করো, পি টাইপ সেমিকন্ডাক্টরে আসলে কী ছিল, আমার ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন মানে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল যুক্ত করছিলাম কি না, ট্রিজোজিয়াম মৌল যুক্ত করছিলাম, মনে আছে? দেখো তো, এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর কী করছি আমরা, ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন যুক্ত করছি না? আচ্ছা, ট্রিজোজিয়াম মৌলে কী হয়, তার একটা জায়গা খালি থাকে না, একটা জায়গায় খালি থাকে, তার মানে এখানে সে কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কি করবে, সে একটা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে না? মানে খালি জায়গায় যে কোনো জায়গায় যাও, এখানে এসে ফিল আপ করছিল কি না? তাহলে যদি অ্যালুমিনিয়াম এখানে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হবে, এর চার্জটা কী হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে না? মানে যে গ্রহণ করে, যে গ্রহীতা, তার ইলেকট্রন কী হয়ে যাবে এখানে, মাইনাস। আর যে দান করবে, যে দিচ্ছে, এখানে কেউ তো দিচ্ছে, সে কী হয়ে যাবে, পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এখন আমি যে পি টাইপ সেমিকন্ডাক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করব? এখানে দেখো আমার ওই যে একটা গ্রহণ করার মতো একটা অবস্থা, একটা স্টেজ তৈরি হয়েছে কিনা এখানে অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়ামের এখানে কি একটা গ্যাপ আছে না, একটা হোল আছে, সে কী করতেছে, একটা ইলেকট্রন এই হোলটা তো কারো দ্বারা ফিল আপ হচ্ছে যখন তাকে রুম টেম্পারেচারে নিয়ে আসতেছে অথবা কোনো ফিল্ড অ্যাপ্লাই করা হইতেছে। তাহলে তখন এটা কী হয়ে যাবে, এটাকে আমরা নেগেটিভ চার্জ হিসেবে দেখাবো, এবং এই যে তার পাশে তার নিউক্লিয়াসটাকে আমরা নেগেটিভ চার্জ হিসেবে দেখাবো, এবং তার হোলটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করব, হোলটা তো পজিটিভ চার্জযোগ্য, এটাকে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে আমি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর যদি গঠন করতে চাই, তাহলে কি বলবো, এরকম মনে করো ইলেকট্রন আছে, তার সাথে এরকম একটা পজিটিভ অথবা হোল আমি চিহ্ন দেখাতে পারি, এরকম। আমি কি বুঝাইতে পারছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, কারণ এখানে এই যে যেটা প্লাস যে চিহ্ন দেখতেছে সেটাই তো হোল, মানে পজিটিভ চার্জযুক্ত, তাই না? আচ্ছা, তো এখন সেমভাবে আমি এখানে কি করব, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আসবো। এন টাইপ সেমিকন্ডাক্টর তাহলে কীভাবে দেখাবো, তার ঠিক উল্টাভাবে দেখাবো। এই যে ফ্রি ইলেকট্রন দেখাই দিয়েছি আমি, ঠিক আছে? এই যে নেগেটিভ চিহ্ন দিয়া নিউক্লিয়াসে পজিটিভ চার্জ, আর আমার বাইরে কি নেগেটিভ চার্জ, যেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এটা হচ্ছে আমার সেই পি টাইপ, এটা কি আমার এন টাইপ। দুইটাই কী করলাম, যুক্ত করলাম, জোড়া লাগাইলাম। জোড়া লাগানোর পরে এখন দেখো, এইদিকে আছে পজিটিভ চার্জ হোল, এইদিকে আছে নেগেটিভ চার্জ ইলেকট্রন। তো বিপরীত চার্জ যেহেতু, এরা পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করলে কি হবে, এই দিক থেকে এই বরাবর, এদিক থেকে এই বরাবর, এরা মুভ করবে না, পরস্পরকে আকর্ষণ করতে থাকবে না। তো করে তারা কী হবে, নিউট্রালাইজ হবে। করে কী হবে, তারা নিউট্রালাইজ হবে। নিউট্রালাইজ হওয়ার পরে এখানে একটা রিজিয়ন তৈরি হবে, যে এখানে দেখবা যে এখানে পজিটিভ কী বলে এন টাইপ সেমিকন্ডাক্টর চলে আসছে, মানে এন টাইপ ইলেকট্রনগুলো চলে আসছে। আর এই বরাবর এখানে দেখবা হচ্ছে যে তুমি এখানে দেখবা এই পজিটিভ চার্জ চলে আসছে, এই বরাবর নেগেটিভ চার্জ চলে আসছে, এই বরাবর পজিটিভ চার্জ চলে আসছে। আর চার্জ কোনটা, এই যে উপরে যেটা আর কি, ঠিক আছে? তাহলে এই বরাবর আমি কি পি টাইপ নিয়েছিলাম, এই টাইপ এন টাইপ নিয়েছিলাম। আর এখানে একটা লেয়ার তৈরি হয়ে সে নিউট্রালাইজ হচ্ছে, এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, একটা বাধা তৈরি হয়ে গেছে, এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, একটা রিজিয়ন তৈরি হবে, নিউট্রালাইজের একটা রিজিয়ন। সেই রিজিয়নটার নাম হচ্ছে সেই রিজিয়নটার নাম হইল ডিপ্লেশন রিজিয়ন। কি এই রিজিয়নটার নাম হইল ডিপ্লেশন রিজিয়ন। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা,
তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই ডিপ্লেশন রিজিয়নকে ভাঙার জন্য একটা শক্তি দরকার হয়, এই রিজিয়নটাকে ভাঙার জন্য একটা শক্তি দরকার হয়, ঠিক আছে। তো ওইটার উপর ভিত্তি করেই দেখবা যে সিলিকন হইলে সেটার শক্তির দরকার হয় যে 0.7 ভোল্ট পর্যন্ত শক্তি দরকার হয়। যদি জার্মেনিয়াম দিয়ে গঠন করা হয় তাহলে ডিপ্লেশন রিজিয়নটা ভাঙতে হলে 0.3 ভোল্ট ইলেকট্রন, সরি 0.3 ভোল্ট ইলেকট্রিক ফিল্ডের দরকার হয়, ঠিক আছে। দেখবো আমরা ডায়োডকে যখন রিপ্রেজেন্ট করব ম্যাথ করার সময় তখন আমরা 0.7 0.3 দিয়ে রিপ্রেজেন্ট করব। যাই হোক, তো এটা মোটামুটি হচ্ছে ডায়োড কীভাবে গঠন হয় সেটার সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা, হ্যাঁ, সোজা বাংলা ব্যাখ্যা। এখানে কোনো কোয়ান্টাম ফিজিক্সের জটিল আলোচনা করা হয় নাই, সিম্পল আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে ডিপ্লেশন রিজিয়ন কী জিনিস বুঝলাম। এখানে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করে এখানে আমি একটা ডায়োড গঠন করতেছি যেটার নাম হলো পিএন জাংশন ডায়োড। জাংশন কোথায়? এই জায়গাটাই কি আমার সেই জাংশন বা সংযোগস্থল। ওকে, তাহলে পিএন জাংশন ডায়োড আমরা গঠন করে ফেললাম, এটার সিম্বলও আমরা দেখছি। তাহলে এখন এই ডায়োডকে বায়াসিং করতে হবে। কি করতে হবে? বায়াসিং। ওকে, আমরা এখানে অনেক আলোচনা স্কিপ করতেছি, জাস্ট মোটা দাগে আমরা কিছু আলোচনা করতেছি, ঠিক আছে। চলো এখন আমি দেখাই। বায়াসিং জিনিসটা হচ্ছে দুই রকম হইতে পারে। একটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস, এটা বলবো রিভার্স বায়াস। আচ্ছা, ফরওয়ার্ড রিভার্স তো বললাম, আসলে বায়াসিং জিনিসটাকে সেটাই তো বলি নাই, তাই না? বায়াসিং হচ্ছে এই যে পিএন জাংশন ডায়োড, এই যে পিএন জাংশন ডায়োড আমরা গঠন করছি, একটা ভিতরে একটা জাংশন, এটা পি টাইপ এটা এন টাইপ। এই ডায়োডটাকে আলাদাভাবে আমি সাপ্লাই দিলাম বাইরে থেকে, এক্সটার্নালি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। এই যে এক্সটার্নালি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পদ্ধতি, এই পদ্ধতির নামই কি? বায়াসিং। কারণ বায়াসিং দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াস কী জিনিস? যখন আমি এই ডায়োডটাকে এখন সিম্বলিক্যালি দেখাবো, হ্যাঁ, এখন আর ওইভাবে ড্র করবো না। এটা কি পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট, আমি প্রথমেই বলছি। তাহলে এটার সাথে এই ডায়োডের পজিটিভ অ্যানোডের সাথে যদি আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করি, ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করি এবং ক্যাথোডের সাথে বা ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি যুক্ত করি, যেটাকে ক্যাথোড বলি আমরা ডায়োডের ক্ষেত্রে, তো তখন এটাকে আমরা কি বলবো? ফরওয়ার্ড বায়াস বা এফবি, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস বলবো। আচ্ছা, এখন আবার যদি আমি এটাকে উল্টা কাজ করি, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের নেগেটিভ প্রান্ত যেটা, সেটা যদি যুক্ত করি, তখন এটাকে কি বলবো আমরা? রিভার্স বায়াস, ঠিক আছে। তাহলে ফরওয়ার্ড বায়াস কী জিনিস, রিভার্স বায়াস কী জিনিস আলোচনা করা গেছে। এখন লিকেজ কারেন্ট জিনিসটা কি আমি যদি বলি, বায়াসিং মোটামুটি মোটা দাগে আলাপ হয়েছে, হ্যাঁ। আচ্ছা, লিকেজ কারেন্টের আগে আমি একটু বলি। দেখো, এখন এটার ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে এই ডায়োডের, হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ সেটা কি জিনিস? তো চলো দেখাই। ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ হচ্ছে, মনে করো আমি একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করলাম ড্র। আচ্ছা, তো এই বরাবর আমি দিলাম হচ্ছে কারেন্ট, এই বরাবর দিলাম হচ্ছে আমি ভোল্টেজ, এই বরাবর তো পজিটিভ, তাই না? এটাকে নাম দিলাম ফরওয়ার্ড কারেন্ট, এদিকে দিলাম ফরওয়ার্ড ভোল্টেজ। এই বরাবর আমি দিতে পারি, এটার নাম দিতে পারি রিভার্স কারেন্ট, এই বরাবর দিতে পারি আমরা রিভার্স ভোল্টেজ। ওকে, মানে এই বরাবর পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবো, এই বরাবর পজিটিভ কারেন্ট ফ্লো হবে, এই বরাবর নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই বরাবর নেগেটিভ কারেন্ট ফ্লো হবে। এই জিনিসটাই জাস্ট, আর কিছু না। ওকে, চলো তাহলে এখন দেখো, যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে, দেখো খেয়াল করো, এই যে ফরওয়ার্ড বায়াস, ডায়োডটা কি এখন ফরওয়ার্ড বায়াস না এখানে? তো এখানে যদি ফরওয়ার্ড বায়াস করা হয় তাহলে কি ঘটে আসলে? তো এটা যদি সিলিকনের তৈরি হয়, তাহলে এই ডিপ্লেশন রিজিয়ন যে বলছিলাম ওর ভোল্টেজ কত? 0.7 ইলেকট্রোভোল্ট। তাহলে এই ডিপ্লেশন রিজিয়নটা ভাঙতে হইলে আমার কত ভোল্ট এখানে অ্যাপ্লাই করতে হবে?
0.7 ভোল্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি 0.7 ভোল্টের আগে পর্যন্ত দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। যখনই এই ভোল্টেজ, এই যে ভি ভোল্টেজের সাপ্লাই যখনই গ্রেটার দেন 0.7, গ্রেটার দেন অর ইকুয়াল 0.7, যখনই 0.7-এর চাইতে বেশি ভোল্ট এখানে অ্যাপ্লাই করবো এই ডায়োডের আড়াআড়িতে, তখনই কী হবে, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। একটা কারেন্ট ফ্লো হবে যেটার নাম হচ্ছে ডায়োড কারেন্ট বা ফরওয়ার্ড কারেন্ট, যাই বলো, একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে এটাকে আমি যদি কার্ভে দেখাই, এদিকে হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, এই যে এই ভোল্টেজটা যদি এখানে অ্যাপ্লাই করি, মনে করি এটা হচ্ছে 0, এটা হচ্ছে মনে করো 0.2, এটা 0.3, এইদিকে মনে করো 0.7 মনে করো। আচ্ছা, এই ডায়োডটা কি সিলিকনের তৈরি, তাই তো? তাহলে এখন দেখো তো, এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছি 0.2 অ্যাপ্লাই করছি, কোনো কারেন্ট ফ্লো হইতেছে না। মানে এই ভার্টিক্যালি যখন যাব, মানে যে আই বরাবর যদি আমি উপরের দিকে উঠতে থাকি, তখনই বুঝতে হবে কারেন্ট ফ্লো হচ্ছে। 0.3 অ্যাপ্লাই করছি, কোনো কারেন্ট ফ্লো হইতেছে খুবই অল্প পরিমাণ, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে লিকেজ একটা কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি আরও বাড়াইলাম, ঠিক যখনই আমি 0.7 ক্রস করব, ঠিক তখনই কী হয়ে যাবে, এবার একটা কারেন্ট ফ্লো হবে। তখন কী হয়ে যাবে, একটা এবারও কারেন্ট ফ্লো হবে। আমি কি বুঝাতে পারছি? এই যে এই বরাবর দেখো, এই যখনই 0.7 ভোল্ট ক্রস করবে, তখনই কি এটা কারেন্ট ফ্লো হবে। আবার যদি এই ম্যাটেরিয়ালটা জার্মেনিয়াম হইতো, তাহলে কী হইতো, এটা 0.3 ভোল্টেই কাজ করতো। তখন কী হইতো, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, কী কালার দেখাবো, সব তো মিলে যেতেছে। লাল রং দরকার, তাই না? লাল রংটা আচ্ছা এরপরে নিয়ে আসবো আমি। তাহলে দেখো 0.3-তে যাওয়ার পরে সে কী করবে, এই বরাবর কারেন্ট ফ্লো করবে। এই দেখো ফরওয়ার্ড পজিটিভ দিকে কারেন্ট ফ্লো হইতেছে না, এই যে আইএফ কারেন্ট, এই আইএফ কারেন্ট দেখছো আস্তে আস্তে বাড়তেছে, 0.3 থেকে বাড়তেছে। যখন এই 0.3টা ক্রস করতেছে, ঠিক তখনই কি কারেন্টের পরিমাণ অনেক বেড়ে যেতেছে, মানে ডায়োডটা তখন কন্ডাকশনে গেছে। ওকে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস নিয়ে আলাপ করলাম, একটা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ করলাম। এখন হচ্ছে রিভার্স বায়াস যখন দিবা, তখন আসলে কি ঘটবে, তখন এই যে আমার ডিপ্লেশন রিজিয়ন ছিল, কই ছিল আমার ডিপ্লেশন রিজিয়ন, এই যে এখানে, এই ডিপ্লেশন রিজিয়নে দেখবা এই বরাবর তুমি অ্যাপ্লাই করছো কি, এই পি টাইপের সাথে তুমি কি ব্যাটারি নেগেটিভ প্রান্ত লাগাইছো, রিভার্স বায়াসের কথা বলতেছি, এই বরাবর পজিটিভ প্রান্ত লাগাইছো। তো এখন কি ঘটবে আসলে, এখানে ঘটবে হচ্ছে দেখো, এইদিকে হচ্ছে নেগেটিভ, এইদিকে পজিটিভ, তো নেগেটিভ পজিটিভটা আকর্ষণ করলে এই বরাবর চলে আসবে, এইদিকে নেগেটিভ, এইদিকে ব্যাটারির পজিটিভ, এই বরাবর চলে আসবে। তখন কি আস্তে আস্তে এই ডিপ্লেশন রিজিয়নটা আরও বড় হইতে থাকতেছে না? এই যতই তুমি এখানে ভোল্টেজ বাড়াও না কেন, এই ভোল্টেজটা যতই বাড়াও না কেন, এখানে কি হবে আমি একটু দেখাই। এখানে তুমি এই যে ভোল্টেজ সোর্সটা দিছো, এই ভোল্টেজ সোর্সের মান তুমি যতই বাড়াও, ততই কী হবে, এই ডিপ্লেশন রিজনটা আস্তে আস্তে এই বরাবর বাড়তে থাকবে। তাহলে ডিপ্লেশন যদি মাঝখানে বাধার পরিমাণ বাড়তেছে, তাহলে কি এদিকে কোনো কারেন্ট ফ্লো হওয়ার সম্ভাবনা আছে? তখন এটা কি ওপেনের মতো আচরণ করবে। এটা কিসের মতো আচরণ করবে? ওপেনের মতো আচরণ করবে, কোনো কারেন্টই ফ্লো করবে না। তার মানে একটা নর্মাল পিএন জাংশন ডায়োড রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো করে না আইডিয়ালি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি হবে দেখো, যে তুমি নেগেটিভ ভোল্টেজ বাড়াইতেছো, এবার নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, তুমি যতই ভোল্টেজ অ্যাপ্লাই করো, এই দেখো কোনো কারেন্ট ফ্লো হয় না। কিন্তু এর তো একটা সহ্যের সীমা আছে। এই যে এখানে তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, এর তো একটা সহ্যের সীমা আছে। একটা লিমিট ক্রস করে ফেললে এটা ব্রেকডাউন হয় এবং এটা ড্যামেজ হয়ে যায়, তখন অনেক বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হয়। যখন এটাকে অনেক বেশি ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করে ফেলবা লিমিটের বাইরে, তখন এটাতে কি ঘটবে, ব্রেকডাউন হবে। তখন আর ডিপ্লেশন রিজিয়নটা থাকবে না, ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে ফেলার পরে কী হয়েছে, উল্টা দিকে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে। তখন কি একটা রিভার্স কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? তাহলে এখন এখানে কি হবে দেখো, এই যে প্রথমে তুমি অ্যাপ্লাই করছো, কারেন্ট ফ্লো হয় না, কিন্তু একটা তো লিমিট আছে, এই লিমিটটা ক্রস করলে খারাপ হবে, দেখবা নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে নামতে থাকতেছে। এই দেখো এটা কেন নামতেছে, তখন তার ব্রেকডাউন হয়ে গেছে। তখন কী হয়ে গেছে, তার ব্রেকডাউন হয়ে গেছে। ঠিক এই পয়েন্টে আসার পরে একটা নির্দিষ্ট ভোল্টেজ তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তখন এটার কী হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে। তো এই যে ভোল্টেজটা, যেই ভোল্টেজের কারণে ব্রেকডাউন হয়েছে, ওই সময় কার্ভটাতে কি একটা হাঁটুর মতো দেখা যেতেছে না, এই পার্টটা, এই যে পার্টটা হাঁটুর মতো দেখা যায় কিনা। তো এই জন্য এটার নাম হচ্ছে নি ভোল্টেজ। এই ভোল্টেজ আসার পরে কি হয়েছে, ব্রেকডাউন হয়েছে। অথবা এটা আরেকটার নাম কি,
ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন আলাপে আসো। তাইলে আমরা মোটামুটি ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ বুঝলাম যে রিভার্স বায়াসে কেমন আচরণ করে, ফরওয়ার্ড বায়াস আচরণ করে। আমি যদি একটু রিপ্রেজেন্ট করে দিই সার্কিটটা কেমন হয়, তখন এরকম শর্টের মতো হয়ে যায়। আইডিয়াল হইলে এরকম ওই যে ডায়োডের জায়গাটা কি হয়ে যায়, শর্টের মতো হয়ে যায়, কারণ তখন ব্রেকডাউন মানে রিজিয়নটা ভাঙা যায়। এখানে একটা 0.7 ভোল্ট যদি থাকে, আর আইডিয়াল হইলে এরকম শর্টের মতো হয়ে যায়। আচ্ছা, আর এদিকে কী হয়, ওপেন ওরে যদি অ্যাপ্লাই করো নেগেটিভ ভোল্টেজ, তখন কী হয়ে যায়, এটা অ্যানোড ক্যাথোড ডায়োডের এখানে যদি তুমি রিভার্স বায়াস দাও, তাহলে কী হয়, সেটা ওপেনের মতো আচরণ করে এবং একটা নির্দিষ্ট লিমিটের পরে সে কী হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়। সেটা আমরা দেখছি। ব্রেকডাউন পরের আলাপ, নর্মালি রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে কী হয়ে যায়, ওপেন হয়ে যায়। আর ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে কী হয়, সে শর্টের মতো মানে কন্ডাকশনে যায়, তখন একটা শর্টের মতো আচরণ করে আইডিয়ালি। আর যখন তুমি আইডিয়াল ডায়োড চিন্তা না করবা, তখন এখানে 0.7 ভোল্ট চিন্তা করবা। ওকে, আচ্ছা, আমরা ম্যাথমেটিক্যালি আমরা আরও দেখব। এই হচ্ছে মোটামুটি ভিআই ক্যারেক্টারিস্টিক অফ এ পিএন জাংশন ডায়োড বা পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডায়োড, যাই বলো। আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে যে ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখাও একটা পিএন জাংশন ডায়োডের, আই হোপ তোমরা দেখাইতে পারবা। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী আলাপে যাই। এখানে ব্রেকডাউন ভোল্টেজ কি সেটাও কিন্তু বলছি, যে নি ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ এগুলো বলছি না, এগুলো সব বলছি। তো মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা এখন চাইলে ম্যাথমেটিক্যাল টার্মে ঢুকতে পারি। চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি। লেটস স্টার্ট। তুমি খেয়াল করো, এখানে আমি একটা সার্কিট ড্র করি। আমি মনে করো এখানে একটা সার্কিট ড্র করি। এটা কি আসলো? আর যাই হোক, আমরা মোটামুটি যে আলোচনা করলাম, এই আলোচনাটা বোঝার চেষ্টা করো। আমরা নেক্সট ক্লাসে মনে হয় আমাদের উচিত হবে ডায়োড নিয়ে আলোচনা করা। নেক্সট পোর্শনে তুমি এই পার্টটাকে শেষ করো, যা পড়াইছি এগুলো আগে শেষ করো। ওকে, থ্যাংকস আ লট।